বর্তমানে এই মুহূর্তে সমগ্র রাজ্যে কেবল একটাই কথা, এসএসসি এসএসসি এসএসসি। গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 মিলিয়ে কেবল এই নিয়োগেরই কিন্তু আপডেট চলছে। এতদিন যাবৎ 2022 সাল থেকে আমরা প্রাইমারি নিয়েই কিন্তু মেতেছিলাম। প্রাইমারি নিয়োগ হবে, প্রাইমারি পরীক্ষা হচ্ছে, রেগুলার পরীক্ষা হবে, কিন্তু সেই বিষয়টা এখন স্থগিত হয়ে গিয়ে এসএসসিটাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়দানের পর থেকেই। একদিকে যারা চাকরি হারিয়েছেন তারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, অপরদিকে নতুন করে পরীক্ষা দেওয়ার আশায় বুক বাঁধছেন 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত অপেক্ষা করা সেই সকল নতুন বিএড করা ক্যান্ডিডেট। যারা পুরনো পরীক্ষা দিয়েছিলেন, যারা আবারও সুযোগ পাচ্ছেন এজ রিল্যাক্সেশনের ফেসিলিটি নিয়ে, তাদের কাছে যেমন এটা একটা লাস্ট সুযোগ, শেষ সুযোগ, সুবর্ণ সুযোগ, ঠিক তেমনই আবার নতুন যারা রয়েছেন, যারা 2016 পর বিএড করেছেন, এখনও একবারও এসএসসি দেওয়ার সুযোগ পাননি, তাদের কাছেও এটা একটা সুবর্ণ সুযোগ। যারা পুরনো ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিচ্ছেন, যারা চাকরি হারিয়ে এবার পরীক্ষা দিতে বসছেন, তাদের কাছে এটা যেমন শেষ সুযোগ, যারা নতুন করে পরীক্ষা দিতে চলেছেন তাদের কাছেও এটা শেষ সুযোগ। কেননা দীর্ঘ 9 বছর পর এই পরীক্ষা হচ্ছে। আগামী 9 বছর থেকে 10 বছর পরে আবার পরীক্ষা হবে। তবে যখন পরীক্ষা হবে তখন নতুন করে এখন যারা পরীক্ষা দিচ্ছেন তাদের মনে হয় আর দ্বিতীয়বার বসার বা দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার বা দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার যোগ্যতা আর থাকবে না। কেননা সময়টা অনেক পেরিয়ে যাবে। সেদিকে 9 বছর, এদিকে আরও 9 বছর হতে চলেছে, যে কারণে এখন সকলের একটাই কাজ, এক মনে পড়াশোনা করা। এখন সকলের একটাই টার্গেট, সাফল্য। হয় এভার নয় নেভার, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই, জীবনপণ সংগ্রাম, যা বলবেন তাই। কিন্তু এরকমই একটা উত্তেজনাময় পরিস্থিতিতে যখন সকল ক্যান্ডিডেট পুরনো থেকে নতুন, সকলেই চাকরি হারা থেকে নতুন করে চাকরি পাওয়ার আশায় প্রিপারেশান নেওয়া ক্যান্ডিডেটরা উন্মত্ত হয়ে রয়েছে, ঠিক তখনই একাধিক প্রশ্নচিহ্ন এসে দেখা দিচ্ছে। স্কুল সার্ভিস কমিশন থেকে বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিংবা রাজ্য সরকার থেকে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো বার্তা দেওয়া হয়নি। যেটা চলছে সেটা তাদের আভ্যন্তরীণ পরিকল্পনা, আভ্যন্তরীণ কর্মসূচি। বিভিন্ন প্রশ্ন কিন্তু একাধিক এপিসোডে একাধিক রকমভাবে আসছে। তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো যে কোনো পরীক্ষা হবে না। একজন দর্শক বন্ধু বলছেন, যে রেজাউল হক নামে এক দর্শক বন্ধু, যিনি বলছেন যে কোনো পরীক্ষা হবে না। এখন পরীক্ষা হবে না বলতে সেটাই কি তিনি বলতে চাইছেন যে নতুন করে যে পরীক্ষা নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে সেটার কথাই কি বলছেন, নাকি অন্য কিছু? আমরা ধরে নিচ্ছি যে কোনো পরীক্ষা হবে না বলতে সরকার হয়তো কোনো পরীক্ষা নেবে না, কোনোভাবে সেটা পিছিয়ে দেবে, এমন কিছু হয়তো উনি বলতে চাইছেন। কিন্তু সেক্ষেত্রে বলবো, রেজালবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য। তবে এক্ষেত্রে আপনাকে সম্মান জানিয়েই বলছি যে পরীক্ষা কিন্তু অবশ্যই হবে, পরীক্ষা অবশ্যই হবে। তবে সেই পরীক্ষায় কারা অংশগ্রহণ করবে সেটাই কিন্তু সবথেকে কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিন্তু এখনও পর্যন্ত কেউই গ্যারেন্টি দিয়ে দিতে পারেনি। যদিও আইনজীবীরা, যাদের মধ্যে আমরা ফিরদৌস শামীমকে পেতে পারি, যে তিনি বলেছেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরাও বা ফ্রেশাররাও এখানে অংশগ্রহণ করতে পারবেন। বাদবাকি অনেকেই কিন্তু অনেক কথা বলছেন। আবার বিশ্বজিৎ দে বলে একজন আমাদের দর্শক বন্ধু বলছেন যে শুধুমাত্র 2016, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে 2016 সালে যে 22 লক্ষাধিক ক্যান্ডিডেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারাই কেবল এবারে অংশগ্রহণ করতে পারবে, নতুনরা নয়। এ ব্যাপারে আপনাকে একটা পেজ দেখাতে চাই। আরেকজন বলছেন যে স্যার প্লিজ বলুন এসএলএসটি বাংলা পিজিতে কীভাবে প্রিপারেশান নেব। আপনার কথায় আসছি, তার আগে এই বিশ্বজিৎ দে দর্শক বন্ধু যে কথাটি বলেছেন শুধুমাত্র 2016, এ ব্যাপারে একটা আপডেট রয়েছে, সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নজরে স্কুল সার্ভিস কমিশন এরকম একটা পেপার কাটিং এই কদিন যাবৎ খুব অনলাইনে বলুন কিংবা সোশ্যাল মিডিয়াতেই বলুন, সব জায়গাতেই কিন্তু একটু ঘুরে ফিরে বেড়াচ্ছে। যেটা একটু আপনারা একটু এক পলকে দেখে নিন, তাহলে কিন্তু বিষয়টা অনেকটা ক্লিয়ার হবে। কিন্তু তারপরেও কিছু কথা বলবো যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হচ্ছে সেটা একটু দেখে নেব। যোগ্য শিক্ষক শিক্ষিকারা 1 মে থেকে স্কুলে যেতে পারবেন ও 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি করার সুযোগ থাকবে। যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হবেন তারা স্কুলে যেতে পারবেন না। বেশ, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরিহারা প্রার্থীরা স্কুলে যেতে পারবেন না। 31শে মের মধ্যে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে হবে। নবম, দশম, একাদশ, দ্বাদশ ও গ্রুপ সি গ্রুপ ডি এই 3টি ক্যাটাগরির জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি দিতে হবে সংবাদপত্রে। যোগ্য ও অযোগ্যদের তালিকা শিগগিরই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। যোগ্য প্রার্থীরা স্কুলে গেলেও নতুন নিয়োগে বাড়তি কোনো সুযোগ পাবেন না। নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী।
অর্থাৎ 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট প্রসেস হবে, সেটাই কিন্তু কথা বলা হচ্ছে। 100 নম্বরের পরীক্ষা বাছাই পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 55 নম্বর, শিক্ষাগত যোগ্যতায় থাকবে 35 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে থাকবে 10 নম্বর। 55 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্ন হবে MCQ টাইপের সংশ্লিষ্ট বিষয়ের উপর। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় 1 ঘন্টা। একাডেমিক স্কোর 35 নম্বর দেওয়া হবে এইভাবে যে নবম দশম শ্রেণীর স্কুলের বেলায় মাধ্যমিকে 10 নম্বর, উচ্চ মাধ্যমিকে 10 নম্বর, ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স থেকে 10 নম্বর, আর বিএডের যোগ্যতার জন্য 5 নম্বর। একাদশ দ্বাদশে শ্রেণীর স্কুলের বেলায় মাধ্যমিকে 6 নম্বর, উচ্চ মাধ্যমিকে 6 নম্বর, ডিগ্রি কোর্সে 8 নম্বর। বিষয়টা খেয়াল করুন, এখানে কিন্তু ডিগ্রি কোর্সে এইচএস স্কিলের ক্ষেত্রে 8 নম্বর রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 10 নম্বর, বিএডের জন্য 5 নম্বর। 2016 সালে যারা অর্থাৎ প্রায় 22 লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, শুধুমাত্র তারাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নতুন কোনো প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এরকম একটা পেপার কাটিং খুব ঘুরে ফিরে বেড়াচ্ছে, যে কারণেই কিন্তু আমাদের এক দর্শক বন্ধু এরকম একটা কমেন্ট করেছেন। তো বিশ্বজিৎ দে মহাশয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি কমেন্ট করেছেন। কিন্তু একটা ব্যাপার এরকমই যে সকলেই কিন্তু একটা বিচলিত অবস্থায় রয়েছেন, যে কেউ বলছেন বা এক পক্ষ বলছেন যে না, পুরনো ক্যান্ডিডেটদেরকে এবারে আবারও সুযোগ দেওয়া হবে, আবার অন্যান্যরা বলছেন না, ফ্রেশ রিক্রুটমেন্ট মানে ফ্রেশারদেরকেও সুযোগ দেওয়া হবে। এরকম একটা দুনৌকোয় পা দিয়ে চলা এই যে একটা পরিস্থিতি বা সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি, এই রকম জায়গায় দাঁড়িয়ে আপনাদের বা কী করা উচিত সেটার ক্ষেত্রে প্রথমে বলি। প্রথম কথা এটাই যে এই মুহূর্তে আপনারা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বা ডিসিশান নেবেন না। এই মুহূর্তে আপনাদের একটাই কাজ, সেটা হলো চোখ বুজিয়ে পড়াশোনা করা, আর যে সকল আপডেটগুলো আসছে সেগুলো চোখ রাখা। আমি বলবো, আপনারা দীর্ঘ 9 বছর অপেক্ষা করেছেন, আপনাদের কষ্টটা আপনারা নিজেরা বোঝেন, আর কেউ না বুঝুক। আপনাদের যে হতাশা বা আপনাদের যে জিজ্ঞাসা বা আপনাদের যে প্রশ্ন যে সেই পরীক্ষায় আমরা অংশগ্রহণ করতে পারবো কি না, এক্ষেত্রে বলবো আপনারা যেহেতু দীর্ঘ 9 বছর অপেক্ষা করেছেন, আর এবারে যেহেতু পরীক্ষা হচ্ছে, এবং সবথেকে বড় কথা এটাই যে সকলেই কিন্তু এক কথা বলছে না যে নতুন করে ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবে না। এক পক্ষ বলছে নতুন করে ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু অন্য পক্ষ তো অবশ্যই বলছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে নতুন ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ করে যারা কেসটা লড়ছিলেন সেই আইনজীবী অর্থাৎ ফিরদৌস শামীম মহাশয়, তিনি কিন্তু বলছেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু নতুন করে ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবেন। তাহলে ওনার কথার ওপর ভিত্তি করে, ওনার ওপর বিশ্বাস রেখে কিন্তু আপনারা দীর্ঘ 9 বছর যেমন অপেক্ষা করে এসেছেন এসএসসি দেওয়ার জন্য, তেমনই কিন্তু আর মাত্র 9টা দিন আপনারা কিন্তু প্রিপারেশান চালিয়ে যান। যেভাবে আপনারা প্রিপারেশান নিয়ে আসছেন, যেভাবে আপনারা প্রিপারেশান শুরু করে দিয়েছেন, যেভাবে আপনারা এখন খাটছেন, সেইভাবে আপনারা কিন্তু খাটতে থাকুন, আর মাত্র 9টা দিন খাটতে থাকুন। তারপরেই কিন্তু অর্থাৎ আমি বলতে চাইছি যে কমিশনের নোটিশটা পাবলিশড হয়ে গেলেই, কেননা গেজেট পাবলিশড হলেও সেখানে হয়তো আমরা পরিষ্কার করে বুঝতে পারবো না, যদি সেখানে বুঝতে পেরে যাই তাহলে তো কোনো কথাই নয়। গেজেট আসুক, নোটিফিকেশান, মেনলি নোটিফিকেশান আসুক, সেখানেই কিন্তু আমরা পরিষ্কারভাবে জানতে পেরে যাবো। ততক্ষণ কিন্তু পর্যন্ত আপনারা কোনোভাবেই আপনাদের প্রিপারেশান থামাবেন না। বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন রেডিও, পত্রপত্রিকায় কিন্তু আমরা পেয়েছিলাম যে নতুন করে ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবে। তাহলে এরকম একটা উড়ো চিঠি বা এরকম একটা পেপার কাটিং, যেটা কোন পেপার থেকে এসেছে তার কোনো ঠিক নেই, কোন সময় পাবলিশড হয়েছে তার কোনো ঠিক নেই, এটা কি 3রা এপ্রিলের পর সেই সময়ে নাকি এই রিসেন্ট 2-1 দিনের, সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। যে কারণে আপনাদেরকে কিন্তু কোনোভাবে বিচলিত হলে চলবে না। আপনারা যেভাবে প্রিপারেশান নিচ্ছেন সেভাবেই দীর্ঘ 9 বছর অপেক্ষা করার পর আর মাত্র 9টা দিন আপনারা প্রিপারেশান চালিয়ে যান। যদি নতুন করে ক্যান্ডিডেটদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের হাতে সময় মোটেও নেই, কেননা এখানে আগস্ট মাসে পরীক্ষা হবে। আর যদি না অংশগ্রহণ করা হয় তাহলে কিন্তু দুঃখজনকভাবে তৎক্ষণাৎ আপনারা কিন্তু প্রিপারেশান থামিয়ে দেবেন। কিন্তু এই মুহূর্তে কোনো রকম রিস্ক নেবেন না, আপনাদেরকে কিন্তু এটাই আমি বারবার বলবো। এবারে যেটা রয়েছে যে স্যার প্লিজ বলুন এসএলএসটি বাংলা পিজিতে কীভাবে প্রিপারেশান নেব। প্রথম কথা এটাই, প্রিপারেশান সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনি কিভাবে প্রিপারেশান নেবেন সম্পূর্ণ আপনাকেই প্ল্যানিং করে নিতে হবে, এটা সম্পূর্ণ ব্যক্তিগত টেকনিক। তবুও বলবো, যেহেতু আপনি আমাদেরকে এটা কমেন্ট করেছেন তাই বলবো, এক্ষেত্রে আপনারা কয়েকটা অংশে ভাগ করে নিন। যেমন দেখুন, এই মুহূর্তে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি, অর্থাৎ আপনি কিন্তু 9, 10ও পরীক্ষা দিতে পারবেন, 11, 12-এর জন্য পরীক্ষা দিতে পারবেন, আর গ্রুপ সি, গ্রুপ ডিটাও আপনি দিতে পারছেন। পরিষ্কার ব্যাপার, কোনো অসুবিধে নেই। কিন্তু সবথেকে ভাইটাল ব্যাপার এটাই যে এই 4টে পদের ক্ষেত্রে
কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে। তাহলে এখানে পরীক্ষাটা নিশ্চয়ই একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার মধ্যে ডিস্টেন্স 2 মাস কি 1 মাস করে নিশ্চয়ই থাকবে না যে আপনি একটা প্রিপারেশান তৈরি করতে পারবেন। অর্থাৎ এখানে পরীক্ষা কিন্তু কম করে 15 দিনের ডিস্টেন্স কিংবা 1 সপ্তাহ ডিস্টেন্স হওয়াটাও কিন্তু অস্বাভাবিক নয়। তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনি তো 4টে পরীক্ষা দিতে পারছেন, তাহলে 4টে পরীক্ষার জন্য কি প্রিপারেশান নেবেন? নিশ্চয়ই নয়, আপনার প্রিপারেশান নিতে অসুবিধা হবে। আপনি প্রশ্ন করেছেন যে এইচএসের ক্ষেত্রে কীভাবে প্রিপারেশান নেব, আপনি প্রশ্নটা এটাই করেছেন। সেক্ষেত্রে এই কথাগুলো বলাটা হয়তো অনেকটা অপ্রাসঙ্গিক, তবুও বলছি এখানে কিন্তু যে কোনো একটার জন্য আপনাকে ভালো প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, আপনি এখানে 4টে পরীক্ষার জন্যই অ্যাপ্লিকেবল করবেন এবং 4টে পরীক্ষায় আপনি পরীক্ষা দেবেন, খুব ভালো কথা, কিন্তু প্রিপারেশন আপনাকে চূড়ান্ত রাখতে হবে আপনাকে যে কোনো একটায়, সেটা আপনার 9, 10, 11, 12-এর মধ্যে যে কোনো একটা কিংবা গ্রুপ সি গ্রুপ ডি। কেননা একটা প্রিপারেশন নিলে গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে দেওয়া যায়, আর আরেকটা প্রিপারেশন নিলে কিন্তু 9, 10, 11, 12-এর মধ্যে দেওয়া যায়। তবে 9, 10 আর 11, 12-এর মধ্যে ফারাক কিন্তু রয়েছে বিস্তর, কেননা 9, 10 আর 11, 12-এর সিলেবাসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, যদিও অনেকটা কাছাকাছি কিন্তু অনেকটাই পার্থক্য খুঁটিনাটি প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে, খুব চূড়ান্ত প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে। তো যাই হোক, 9, 10 মিলিয়ে যে 11, 12 হবে, সেই 11, 12-এর জন্য আপনাকে প্রিপারেশান নিতে গেলে খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। এক্ষেত্রে আমি একটু সময় আপনাদের বেঁধে দেওয়ার একটা পরিকল্পনা দেখাতে পারি। এই যে এমন একটা পরিস্থিতিতে আপনারা রয়েছেন যখন এখনও পর্যন্ত কোনো রকম নোটিফিকেশান পাবলিশড আসেনি, না কোনো গেজেট আসেনি, তাহলে এই যে সময়, অর্থাৎ বর্তমান যে সময়টা রয়েছে, সেটা আপনি 25 তারিখে বলুন কিংবা 26 তারিখে বলুন কিংবা 27শে এপ্রিল বলুন, এই সময় থেকে, অর্থাৎ বর্তমান সময় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার যে সময়, যতক্ষণ না বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, সেই সময়ের মধ্যে আপনার টোটাল সিলেবাসটা যেটা রয়েছে সেটাকে যত দ্রুত সম্ভব কভার করার চেষ্টা করুন। এই কারণেই বলছি যে আপনি বলবেন যে কী করে কভার করব, অনেক বড় সিলেবাস, কিন্তু এটা ঠিক যে সিলেবাস কিন্তু পুরনো সিলেবাসই রয়েছে, নতুন সিলেবাস কিন্তু এখানে নেই। হ্যাঁ, সিলেবাস কিছুটা চেঞ্জ হয়েছে, সেটা টেক্সচুয়াল ব্যাপার, তাও আবার 11, 12-এর ক্ষেত্রে। তা আপনি যখন 11, 12-এ দিচ্ছেন, তা আপনার 11, 12-এর সিলেবাস চেঞ্জ হয়েছে, কিন্তু 9, 10-এর সিলেবাস তো আপনাকে অবশ্যই পড়তে হচ্ছে। তাহলে 9, 10-এর সিলেবাস যেহেতু একই রয়েছে, এখনও পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, বিশেষত টেক্সটের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবেই না, তো সেই সিলেবাসগুলো কিন্তু আপনাকে অবশ্যই নোটিফিকেশান পাবলিশড হওয়ার আগে পর্যন্ত কমপ্লিট করে দিতে হবে, একবার কমপ্লিট করে দিতে হবে, ব্যাস, তাহলেই চলবে। নোটিফিকেশান যেই পাবলিশড হয়ে যাবে, সেই নোটিফিকেশান পাবলিশড হওয়া থেকে শুরু করে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, ওই সময়ের মধ্যে ওই যে 15টা দিন বা 16টা দিন বা 20টা দিন টাইম পাবেন, ওই সময়ের মধ্যে আপনাকে টোটাল সিলেবাসটা একবার কভার করতে হবে, যেভাবেই হোক, অ্যাট এনি হাউ, যেভাবেই হোক আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনি দ্বিতীয় কোনো উপায় পাবেন না। সেই সময়ের মধ্যে কমপ্লিট করলেন, তারপরে আপনার হয়তো সেটা কমপ্লিট হলো না, কেননা নতুন কিছু পড়তে হয়, আমি বুঝতে পারছি, কমপ্লিট হওয়া কিন্তু অতটা সহজ নয়, কমপ্লিট হলো না, তখন দেখবেন ফর্ম ফিল আপের যে এক্সটেন্ড করাতে হবে, ডেট এক্সটেন্ড করা হবে, যারা ফর্ম ফিল আপ করতে পারেননি তারা এই আগামী 6 দিন এক্সটেন্ড করা হলো ডেটটা, সেই যে 6 দিন ডেট এক্সটেন্ড করা হবে, সেই 6 দিনের মধ্যে কিন্তু আপনাকে যদি কমপ্লিট না করতে পারেন, সেই কমপ্লিট করে নিন, অর্থাৎ ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট, সেই ডেটের মধ্যে আপনাকে কিন্তু সিলেবাসটা আরেকবার কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনার দেখা গেল কি 2বার আপনার সিলেবাসটা কমপ্লিট হলো। নেক্সট, ফর্ম ফিল আপ যে কমপ্লিট হলো, তারপর থেকে একদম সোটান আপনাকে চলে যেতে হবে অ্যাডমিট ইস্যু হওয়ার পর্যন্ত, অর্থাৎ অ্যাডমিট যে প্রদান হবে, অ্যাডমিট দেওয়া যে শুরু হয়ে যাবে, সেই ডেটের মধ্যে কিন্তু আপনাকে আরেকবার সিলেবাসটা কমপ্লিট করতে হবে, তাহলে আপনার কত হলো 3বার। আর অ্যাডমিট যেই প্রদান হয়ে গেল, সেই অ্যাডমিট দেওয়া যে শুরু হলো ডেট, সেই ডেটের পর থেকে পরীক্ষা, অর্থাৎ অ্যাডমিট পেয়ে গেলেই আপনি দেখতে পেয়ে যাচ্ছেন পরীক্ষা ফাইনালি কবে, সেই সময়ের মধ্যে কিন্তু আরেকবার আপনাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। আমি আপনাকে জাস্ট এই হালকা টাইম টেবিলটার কথা বললাম, তারপরে পরবর্তী এপিসোডে আপনাকে আমি বলে দেব যে কিভাবে কোন সাবজেক্টটা কিভাবে পড়বেন বা কোন সময়টা কতটা দেবেন, কোন পোর্শনের উপর, কোন টপিকের উপর, বিষয়টা আসলে ক্লিয়ার করতে হবে যে এই সময়টা অন্তত একটু মেনটেন করার চেষ্টা করুন, তাহলেই কিন্তু চলবে। কেননা সবথেকে বড় কথা হলো আপনাকে কিন্তু এখানে যেমন বুঝে পড়তে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে, তেমনই আপনাকে কিন্তু অনেকটা এখানে দ্রুততার সঙ্গে পড়তে হবে, কেননা সময় খুব কম আর সিলেবাস অত্যন্ত বেশি। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাকে যত দ্রুত পড়তে হবে, তত দ্রুত মনে রাখতে হবে, তত দ্রুত কিন্তু আপনাকে চর্বণও করতে হবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু সময় মেনটেন করা সবথেকে একটা ভাইটাল ব্যাপার হয়ে দাঁড়ায়। খুব কম করে হলেও সকাল 6টায় শুরু করুন, কিংবা সকাল 5:30 থেকে অন্তত পড়াশোনা শুরু করুন, রাত 10:30 থেকে 11টার পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করুন, মাঝে দুপুরবেলা অবশ্যই একটু ঘুমানোর চেষ্টা করুন, ব্যাস এইরকমভাবে টাইম টেবিলটা মেনটেন করার চেষ্টা করুন, রাতে অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমান, ব্যাস তাহলেই চলবে। বেশ, এবার আমরা একটু আজকে যে টপিক নিয়ে এসেছি সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা আজকে টেক্সচুয়ালের উপর একটু টপিক নিয়ে এসেছি, অর্থাৎ টেক্সট বইয়ের উপরে।
প্রত্যেকটা বই যে কভার করা হবে তা কিন্তু নয়, তবে অনেক বই থেকেই এখানে কিন্তু প্রশ্ন এসেছে টেক্সটের ওপরে, এবং এখানে কিন্তু 110টার মতন প্রশ্ন রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু এগুলো পড়ুন, আপনার কিন্তু অনেকটা প্র্যাকটিস তৈরি হবে। পরশমণি কবিতাটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক কবিতা? কত? 42 সংখ্যক কবিতা, একদম ডেটাবেস কোয়েশ্চেন। পরশমণি কবিতায় কানুকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? পরশমণির সঙ্গে তুলনা করা হয়েছে। এখন তখন নাই এটি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগ পর্যায়ের পদ। এইভাবে দেখুন পরপর রয়েছে, যেমন শ্রীকৃষ্ণের বাঁশি রাধাকে কখন আহ্বান করে? এখন তখন, অর্থাৎ কবিতাটা কিন্তু মনে রাখতে হবে। ওই যে কবিতায় ছিল এখন তখন নাই, নাম শুনি গান গাই, বাঁশি কেন ডাকে থাকি থাকি, প্রভাত ফেরির সঙ্গে কি মিলে যাচ্ছে? ভোরের আজান। একাকারে কবিতাটি কবি অর্থাৎ রচয়িতা, সেই কবি কে? সুভাষ মুখোপাধ্যায় আমরা এখানে উল্লেখ করেছি। সেই সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম কত? 1919। এইভাবে পরপর দেখবেন। যেমন এখানে দেখুন রয়েছে 13 নম্বর প্রশ্ন, উত্তর ইউরোপের লোকে বেশি করে কি পোষে? গরু পোষে। 17 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, অবর শব্দটির অর্থ কী? নিম্ন শ্রেণী। এইভাবে পরপর দেখবেন কেমন প্রশ্নগুলো একদম সাজানো রয়েছে। যেমন হিমালয় দর্শন থেকে প্রশ্ন রয়েছে 23 নম্বর প্রশ্নটা, বেগম রোকেয়ার সম্পূর্ণ নাম কি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা বেশি রয়েছে। শীতকালে শুধু পায়ের পাতাটুকু ডোবে এমন একটি নদী কোনটি? তিস্তা নদী। এই দেখুন পরবর্তী যেমন রয়েছে 25 নম্বরে, বাইজির ছদ্মবেশে হরিদা কত রোজগার করেছিল? 8 টাকা 10 আনা। আমার হবিটা কেমন বলো তো? অর্থাৎ এটা প্রফেসর শঙ্কু থেকে এসেছে, বক্তাকে লিন্ডকুইস্ট। হরিদার ঘরে কতজন আড্ডা দিত? 4 জন আড্ডা দিত। সমুদ্রের দিকে কারা ছোটে? ঢেউ। এইভাবে প্রশ্নগুলো পড়ে নেবেন। যেমন হিমালয় দর্শন থেকে আরেকটা প্রশ্ন রয়েছে, মহিলা পত্রিকার সম্পাদককে? উত্তর হবে গিরিশচন্দ্র সেন। এছাড়া এমনিতে কিন্তু সুরেন্দ্রনাথ মজুমদার কিন্তু হয়ে থাকে। যাই হোক, প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল কে? একজন বাইজি। এখানে কিন্তু উত্তরটা একজন পাগল করে ফেলার সম্ভাবনা বেশি থাকে, কেননা এখানে হরিদা কিন্তু পাগল সেজে সেই একথান ইট নিয়ে বাসযাত্রীদের দিকে ছুটে যাচ্ছিল। তখন কাশীনাথ কিন্তু বলল অনেক হয়েছে হরি, এবার সরে পড়ো এখান থেকে। এই যে ব্যাপারগুলো সেগুলো মনে রাখতে হবে। আবার দেখুন এখানে হিমালয় দর্শন থেকে প্রশ্ন এসেছে, আবার রাজেন্দ্রলাল মিত্র সংকলিত দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অব নেপাল গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1882। এটা মনে রাখবেন অবশ্যই। আবার দেখুন 54 নম্বরে যে প্রশ্নটা হচ্ছে, প্রাবৃটের সেই ঘন কৃষ্ণ সিংহাসন। এখানে প্রাবৃট শব্দের অর্থ কি? বর্ষাকাল। বেশ, পরবর্তী যেমন দেখুন এখানে 7 নম্বর প্রশ্ন রয়েছে, আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পত্রপুট। এবং পত্রপুটের প্রকাশকাল জেনে রাখবেন। ইউরোপের আগ্রাসী নীতির ফলে আফ্রিকার করুণ চিত্র তুলে ধরে অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথকে কত সালে চিঠি লেখেন? 1936, 31শে ডিসেম্বর। আর আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ রচনা করেন 1937, 8ই ফেব্রুয়ারি। বেশ, এই দুটো তথ্য জেনে রাখলেই চলবে। আফ্রিকা থেকে কিন্তু এই প্রশ্নের আসার সম্ভাবনা বেশি। আফ্রিকা কবিতাটি কোন ছন্দে রচিত? গদ্য কবিতা ছন্দ। আবার দেখুন লোকমাতা রানী রাসমণি থেকে প্রশ্ন এসেছে, রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতার নাম কি? রামকুমার চট্টোপাধ্যায়। আবার এদিকে দেখুন রয়েছে, দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ কাজ শেষ হয়েছিল কতই? 1854। মহারানী ভিক্টোরিয়া ভারত শাসনভার গ্রহণ করেছিলেন কতই? 1858। এইভাবে পরপর এখানে কোয়েশ্চেনগুলো রয়েছে টেক্সচুয়াল, খুব ভালো প্রশ্ন রয়েছে, এগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করুন। যেমন এখানে 33 নম্বরে রয়েছে, লাঠি তোমার দিন ফুরাইয়াছে উক্তিটি কার? হারিয়ে যাওয়ার কালি কলম থেকে প্রশ্নটা এসেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবারে ব্যাকরণগত দিক থেকে যদি বলা হয় যে লাঠি তোমার দিন ফুরাইয়াছে, এখানে লাঠির নিচে দাগ দিয়ে বলা হলো এটি কী পদ, তখন কিন্তু এটা দেবেন লাঠি তোমার দিন ফুরিয়ে আছে, অর্থাৎ এটা একটা সম্বোধন পদ। বেশ, বিটপাল এবং ধীমান এই দুইজন ভাস্কর কোন যুগের? পাল যুগের। আবার এখানে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতী উপন্যাসের প্রকাশকাল কত? 1892। আবার ঠিক একইভাবে মনে রাখতে হবে। আর এখানে একটা বিষয় জানার দরকার, সেটা হলো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতী উপন্যাসের প্রকাশকাল 1892 আমরা জানলাম, কিন্তু যদি বলে দেওয়া হয় যে বুদ্ধদেব বসুর একটা কাব্য রয়েছে যেটা নাম হচ্ছে কঙ্কাবতী, তার প্রকাশকাল কিন্তু 1937, এটা খেয়াল রাখতে হবে। বেশ, এখানে যেমন রয়েছে, বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়াছে বিয়া। বিষম ধাতু কী কী? যা মার্কিউরাস এবং নাইট্রাইট, এটা কিন্তু অবশ্যই জেনে রাখবেন। নীলকমল ঘোষাল কোন স্কুলের শিক্ষক ছিলেন? না, নর্মাল স্কুলের শিক্ষক ছিলেন। ব্যাস, এইরকমভাবে পরপর জেনে রাখার চেষ্টা করুন। একটা বিষয় হতাশার সৃষ্টি হচ্ছে যে নতুন করে ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবেন না। সেক্ষেত্রে আবারও বলছি, আপনারা কিন্তু প্রিপারেশান চালিয়ে যান, আমি অনুরোধ করছি। আমার বিশ্বাস কিন্তু নতুন করে ক্যান্ডিডেটরা অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন এবং আপনারা নিজেদের মতো প্রিপারেশান চালিয়ে যান। নতুন নোটিফিকেশান এলে সেটা কিন্তু আমাদের কাছে ফাইনাল হয়ে যাবে। সময় কিন্তু খুব বেশি নেই, তাই প্রিপারেশান এখন একমাত্র অস্ত্র। পরিশ্রম, ধৈর্য, অধ্যাবসায় আপনার যা আছে এখন লাগানোর চেষ্টা করুন। তো আজকের এপিসোড আমরা আপাতত এখানেই শেষ করলাম।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদেরকে উৎসাহিত করুন এবং আপনাদের উৎসাহ থাকলে, আপনাদের এখানে সহযোগিতা থাকলে কিন্তু আমরা পরবর্তী এপিসোডগুলো আসতে পারি। এবং এপিসোড আমরা আপাতত এখানেই শেষ করছি। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।